আসসালামু আলাইকুম। মালিহা হোসাইন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। অব্যাহত বৃষ্টি আর উজানের ঢলে নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে ডুবে আছে সুনামগঞ্জ হাওর এলাকার হাজার হাজার হেক্টর জমির পাকা ধান। ফসল ঘরে তুলতে না পেরে দিশেহারা কৃষক। ইতোমধ্যে ভেঙে গেছে দুটি ফসল রক্ষা বাঁধ, হুমকির মুখে আরও কয়েকটি। পানিতে ডুবে আছে ৯,০৪৯ হেক্টর জমির বোরো ধান। ২০০ কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছে কৃষি বিভাগ। তবে হাওর নেতাদের দাবি ক্ষতির পরিমাণ আরও বেশি। মৌলভীবাজারেও তলিয়ে গেছে বিভিন্ন হাওরের ৭৯৭ হেক্টর বোরো ধান। চোখের সামনে ফসল হারিয়ে নিঃস্ব হাজারো কৃষক। খোয়াই নদীর বাঁধ ভেঙে পানি ঢুকছে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার দাউগাঁও হাওরে। পানির নিচে জেলার ৭,০০০ হেক্টর জমির পাকা ধান। টানা বৃষ্টিতে নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে তলিয়ে গেছে কিশোরগঞ্জের হাওরের ৪,০০০ হেক্টরের বোরো ফসল। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে তলিয়ে আছে নেত্রকোনায় হাওর অঞ্চলের কৃষকদের কষ্টার্জিত ফসল। কাঁচা পাকা ধান কেটে নেয়ার আপ্রাণ চেষ্টা তাদের। মহান মে দিবস আজ বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ঐতিহাসিক লড়াইয়ের দিনকে স্মরণ করে বিশ্বব্যাপী পালিত হচ্ছে দিবসটি। রাষ্ট্রীয়ভাবে মে দিবস পালিত হচ্ছে বাংলাদেশেও। সরকারি কর্মসূচির পাশাপাশি ক্ষমতাসীন বিএনপি, বিরোধী দল জামায়াত ইসলামী ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন নানা কর্মসূচি পালন করছে। মে দিবসের সূচনা 1886 সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের শ্রমিকদের ঐতিহাসিক আন্দোলনের মধ্য দিয়ে। এরপর 1889 সালে দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। সরকার গঠনের পর মহান মে দিবস উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সবচেয়ে বড় সমাবেশ আজ। এই সমাবেশে দেশের বর্তমান পরিস্থিতি এবং রাজনৈতিক বাস্তবতা তুলে ধরবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বেলা ২:৩০টায় সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হবে। এতে বিএনপির নির্বাচনী ইশতেহারের শ্রমিক বান্ধব সব প্রতিশ্রুতি তুলে ধরা হবে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ ঘিরে মঞ্চ নির্মাণ সম্পন্ন হয়েছে। তবে শেষ রাতে ও ভোরের বৃষ্টিতে বিএনপি অফিসের সামনে দেখা দিয়েছে জলাবদ্ধতা নিরসনে বিএনপি নেতাকর্মীদের অনেকে কাজ করছে। দুপুরের পর ঢাকার বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে শ্রমিক দল সহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে যুক্ত হবে। মাস, সপ্তাহ কিংবা দিন, প্রতিটা দিনই তাদের কাছে সমান। অধিকাংশ শ্রমিকেরই নেই সাপ্তাহিক ছুটি, ন্যূনতম মজুরি কিংবা স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী। বলছিলাম ট্যানারি শিল্প ও ইটভাটার শ্রমিকদের কথা, যাদের জীবন কাটে ক্রোমিয়ামের বিষাক্ত পানি আর দুর্গন্ধে। আবার কারো জীবন কাটে ইটভাটার উত্তপ্ত কালো ধোঁয়ায়। মহান মে দিবসে এসব শ্রমজীবী মানুষের গল্প তুলে ধরার চেষ্টা করেছেন ওবায়দুল্লাহ মামুন। ছবি তুলেছেন মোখলেসুর রহমান। যদি বদ্ধ রাখি তাহলে আমরা টাকা পাই, আর যদি কাজ করি তাহলে টাকা পাই। মানে এত কষ্ট করি আর কি, খরচে যেটা মানে করি আর খাই, যে ভবিষ্যতে কিছু করুম মানে ওইরকম কোনো সিস্টেম নেই। বাবুল মিয়া ১ দশকেরও বেশি সময় ধরে ট্যানারি শিল্পে দিনমজুর হিসেবে কাজ করছেন। ট্যানারির রাসায়নিকের সাথে তার পরিচয় দীর্ঘদিনের। ফলে এ খাতের শ্রমিকদের অনেকেরই ঘা, পচা, শ্বাসকষ্ট আর ক্যান্সারে আক্রান্ত হন হরহামেশা। বেশি সমস্যা হয় চুলকানির, অ্যালার্জির সমস্যা হয়। যেই টাকা দরকার আমাদের ওই টাকা আমরা পাচ্ছি না। কিন্তু এ নিয়ে কোনো অভিযোগ নেই তাদের। হাড়ভাঙ্গা খাটুনির পরও নেই সাপ্তাহিক ছুটি, মেলে না ওভারটাইমও। সাপ্তাহিক ছুটি তো দেওয়া হয় না, এমন ওভারটাইমও দেওয়া হয় না। এখানে এরকম সিস্টেম না, এরকম তারা পাবি না। পচা চামড়ার উৎকট গন্ধ আর নোনার সাথে দিনের বেশিরভাগ সময় কাটে চামড়া শিল্পের শ্রমিকদের। প্রতিনিয়ত অস্বাস্থ্যকর পরিবেশে দিনের পর দিন স্বাস্থ্য ঝুঁকি নিয়ে কাজ করছেন তারা। এ খাতে ন্যূনতম মজুরি প্রায় 18,000 টাকা থাকলেও তা কেবলই কাগজে কলমে। ২-৪টি প্রতিষ্ঠান মানলেও ২ শতাধিক প্রতিষ্ঠানে নিয়োজিত প্রায় 25,000 শ্রমিকই বঞ্চিত হন সরকার নির্ধারিত সুযোগ সুবিধা থেকে। আধুনিক সভ্য পৃথিবী গড়ে উঠেছে শ্রমিকের প্রতি ফোটা ঘামে, এবং আজকের যে অর্থনীতি তার পেছনেও অবদান এই শ্রমজীবী মানুষ। 1883 থেকে 2026 এই দীর্ঘ সময়ে এই শ্রমজীবী মানুষরা কি তাদের ন্যায্য পাওনা কিংবা মজুরি কিংবা শ্রম অধিকার কোনোটাই বুঝে পেয়েছেন? খুলনা থেকে ঢাকার আমিনবাজারে একটি ইটভাটায় কাজ করেন এই দম্পতি। বাবা মায়ের সাথে ছোট ছোট 3টি মেয়েও থাকেন ইটভাটার বিষাক্ত পরিবেশে।
1000 ইট মাঠ থেকে খোলায় পৌঁছে দিতে পারলেই পাবেন 175 টাকা। তাই 1 সেকেন্ডও এদিক সেদিক তাকানোর সময় নেই তাদের। এরকম অসংখ্য মানুষ স্বাস্থ্য ঝুঁকি জেনেও শুধু পেটের দায়ে কাজ করেন উত্তপ্ত ইট ভাটায়। সমস্যা মনে করে ধুলো বালু নাকে মুখে চলে যায়, শ্বাসকষ্ট সমস্যা হয়, অনেক নানান সমস্যার মনে করেন চাপে পড়েও তারপরেও করা লাগে। এখন কষ্ট করে করা লাগে, বউ বাচ্চা পোলাপান আছে বাড়ি। শ্রমিকের ঘামের ফোঁটায় রাষ্ট্র বা সরকার টিকে থাকলেও তাদের মূল্যায়ন আর মর্যাদা নিয়ে কি ভাবছে সরকার? অপ্রাতিষ্ঠানিক শিল্প খাত রয়েছে, তাদেরকে ধাপে ধাপে এবং ধীরে ধীরে কিভাবে আমরা একটি প্রাতিষ্ঠানিক কাঠামোতে আনতে পারি, কোন পলিসি ফ্রেমওয়ার্কের ভিতর তাদেরকে আরো ভালো রাখা যায়, আরো সুরক্ষিত রাখা যায়, সেটি নিশ্চিত করতে হবে। দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে আমাদের অবশ্যই এই দেশের অগ্রযাত্রার পাথেও যে শ্রমিক, তাদের সুরক্ষিত রাখতে হবে। শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি ও তাদের অধিকার নিয়ে সরকার কাজ করছে বলেও জানান তিনি। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। 2 মাসের নিষেধাজ্ঞা শেষে ইলিশ ধরা শুরু হয়েছে। গত মধ্যরাত থেকে পদ্মা মেঘনায় আবারও ইলিশ ধরা শুরু হয়। জেলেদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। নৌকা মেরামত, জাল সেলাই ও ইঞ্জিন প্রস্তুতের কাজ শেষ করে উৎসাহ উদ্দীপনা নিয়ে নদীতে নেমেছে জেলেরা। কাঙ্ক্ষিত ইলিশ পাওয়াই লক্ষ্য। তাহলেই ঋণ শোধ, না হয় বিপাকে পড়ার আশঙ্কা তাদের। চাঁদপুরে জমে উঠেছে আড়তগুলো, সেখানে ইলিশ নিয়ে ফিরতে শুরু করেছেন জেলেরা। এদিকে নিষেধাজ্ঞাকালীন সরকারি উদ্যোগে খাদ্য সহায়তা দেওয়া হলেও তা অপ্রতুল ছিল বলে অভিযোগ জেলেদের। এছাড়া জাটকা ধরায় কেবল চাঁদপুরেই 2 শতাধিক জেলেকে জেল ও জরিমানা করা হয়েছে। তবে অভিযানের ফলে জাটকা রক্ষার পাশাপাশি ইলিশ উৎপাদন বৃদ্ধির সহায়ক হবে বলেও জানান মৎস্য কর্মকর্তারা। ইলিশ সম্পদ উন্নয়ন ও জাটকা সংরক্ষণের লক্ষ্যে 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত চাঁদপুর সহ 6 জেলার 5টি অভয়াশ্রম এলাকায় ইলিশ সহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করে সরকার। 3 ফরম্যাটেই বাংলাদেশের জার্সি গায়ে থিতু হতে চান নাজমুল হোসেন শান্ত। টেস্ট ও ওয়ানডেতে এই মুহূর্তে বাংলাদেশের অন্যতম সেরা এই ব্যাটার অফ ফর্ম ও স্ট্রাইক রেট কম হওয়ায় বাদ পড়েন টি20 থেকে। বাংলাদেশ দলের সাম্প্রতিক পারফরম্যান্স, নিজের ফর্ম সবকিছু নিয়েই এনটিভির সঙ্গে মনের ঝাঁপি খুলে বসেছিলেন শান্ত। বাংলাদেশের টেস্ট অধিনায়কের ক্রিকেট ভাবনা নিয়ে 2 পর্ব ধারাবাহিকের প্রথম পর্বে থাকছে তার টি20 ভাবনা। নিলয় মজুমদারের রিপোর্ট। 2024 সালেও টি20 দলের নিয়মিত সদস্য ছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে সেই বছরই এই ফরম্যাটে সবচেয়ে বাজে সময় কাটান এই বাঁহাতি। 21 ম্যাচ খেলে অর্ধশতক স্পর্শ করেন মাত্র 1টি ম্যাচে। স্ট্রাইক রেট ছিল মাত্র 102। ফলশ্রুতিতে দল থেকেও বাদ পড়তে হয় তাকে। বাংলাদেশে টি20 সবচেয়ে বড় আসর বিপিএলে অবশ্য নিজেকে নতুন করে চেনান শান্ত। গত আসরে 1টি শতকে 13 ম্যাচে 355 রান করেন এই ব্যাটার। টি20 ফরম্যাট নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি। স্ট্রাইক রেট নিয়ে অনেক কথাবার্তা হচ্ছিল ওই সময়, সো ওটাও চেষ্টা করেছি ইমপ্রুভ করার। আমি জানি না কতটুকু পেরেছি, বাট আমার মনে হয় যে এই জায়গাটাতে আমি যদি কনসিস্টেন্টলি পারফর্ম করি এই ফরম্যাটে, যখনই সুযোগ থাকে ডোমেস্টিক ক্রিকেটে, আমার মনে হয় যে ওই জায়গাতেও কামব্যাক করার সুযোগ থাকবে। বাট এগেন আমার কাজ হলো পারফর্ম করা ডোমেস্টিক ক্রিকেটে। বাকিটা কোচ, ক্যাপ্টেন, সিলেক্টর আসলে ডিসাইড করবেন যে আমি আসলে ওই ফরম্যাটের জন্য কতটুকু যোগ্য। টানা 3টি ওয়ানডে সিরিজে জয় পেয়েছে বাংলাদেশ। তবে ব্যাট হাতে ব্যাটারদের অধারাবাহিকতায় আছে অস্বস্তিও। দল জয় পেলেও ব্যাটিং বোলিং 2 বিভাগই আরও ধারাবাহিক হওয়ার সুযোগ দেখছেন শান্ত। আমার মনে হয় রিসেন্টলি ভালো হচ্ছে, টু বি ভেরি অনেস্ট। 3টা সিরিজ জেতা অবশ্যই এটা একটা বড় ব্যাপার। বাট হ্যাঁ, আপনি কনসিস্টেন্সির জায়গা যদি বলেন, আমার মনে হয় যে ইন্ডিভিজুয়ালি যারা ব্যাটসম্যান এবং বোলাররা আছে তাদের কনসিস্টেন্সির জায়গাটা ইম্পর্টেন্ট। অ্যাজ এ টিম হিসেবে আমরা লাস্ট 3টা সিরিজ জিতেছি, এটা ভালো লাগার বিষয়। খুব ইম্পর্টেন্ট কীভাবে আমরা সামনের সিরিজগুলো ভালোভাবে খেলতেছি, খুব ইম্পর্টেন্ট যখন আমরা অ্যাওয়ে সিরিজগুলো খেলবো ওইগুলো কীভাবে আমরা পারফর্ম করছি। সো আমি বলবো যে অ্যাজ এ টিম হিসেবে ভালো করছি, বাট ইন্ডিভিজুয়ালি আরেকটু যদি আমরা সবাই মিলে কনসিস্টেন্ট হতে পারি তাহলে টিমের জন্য আরেকটু বেটার হবে। 2027 বিশ্বকাপকে মাথায় রেখে ঘরের মাটিতে পেসবান্ধব উইকেটে নিজেদের প্রস্তুত করতে চান নাজমুল হোসেন শান্ত। নীলয় মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।